আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব যে জেনেটিক সায়েন্স এবং ক্লোনিং নিয়ে। যে ক্লোনিং বলতে আসলে কি বোঝায়, কেন ক্লোনিং করা হয় বা কিভাবে ক্লোনিং করা হয়, এর উপকারিতা বা অপকারিতা কি। আপনারা জানেন যে গত প্রায় 2 যুগ ধরে হিউম্যান ক্লোনিং নিয়ে অনেক বিতর্ক চলছে, বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলিতে যেখানে ভালো রিসার্চ হয়, ইউএসএ বা ইউরোপের কতগুলো কান্ট্রিতে। এটা প্রতিদিনই তারা এটা নিয়ে বিতর্ক করছে যে হিউম্যান ক্লোনিং করা হবে কি হবে না এটা নিয়ে, এবং অনেকগুলো দেশ এটা ব্যান করে দিয়েছে, করতেই পারবে না, পুরো রিসার্চটা তারা বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ইসলাম এটা কতটুকু সমর্থন করে এই ক্লোনিংকে, সেটা আজকে একটু আলোচনা করব। ক্লোনিং যে টেকনোলজি, একটা নতুন টেকনোলজি, এটা যে ফিল্ড থেকে ডেভেলপ হয়েছে সেটাকে বলা হয় জেনেটিক্স। এই জেনেটিক্স সাবজেক্টটা বিজ্ঞানের একটা নতুন ফিল্ড বা শাখা হিসেবে এটা প্রথম শুরু হয় গত শতকের শুরুর দিকে। আজ থেকে প্রায় 150 বছর আগে এই জেনেটিক্স এর সাবজেক্টটা শুরু হয়েছে। তো 150 বছর আগে শুরু হলেও এটা গত শতকের মাঝামাঝি সময়টা, এটা 1949-এ এই জেনেটিক্স এর জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল, 1949 সালটা। তার কারণটা হচ্ছে 1949 সালেই প্রথম হিউম্যান মডার্ন জেনেটিক্সটা ডেভেলপ হয়। এই 1949 সালেই হিউম্যান জেনেটিক্স এর উপর প্রথম টেক্সট বই পাবলিশ হয়। এর আগে হিউম্যান জেনেটিক্স এর রিসার্চ হতো, কিন্তু সেই রিসার্চ গুলো মূলত ছিল ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঞ্জি নিয়ে, বা ছোট ছোট অ্যানিমেলের উপর এগুলো করা হতো, বা ফ্রুট ফ্লাইয়ের উপর করা হতো, কিন্তু হিউম্যানের উপর তেমন বেশি কাজ করা হতো না। 1949 এর পর থেকেই এই হিউম্যান জেনেটিক্স এর উপর রিসার্চ ব্যাপকভাবে শুরু হয়। এই 1949-এই পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টিফিক সোসাইটি হিউম্যান জেনেটিক্স এর উপরে, যেটা হচ্ছে আমেরিকান সোসাইটি অফ হিউম্যান জেনেটিক্স, ASHG, এটা এস্টাবলিশ হয়। এবং তাদের যে জার্নাল, আমেরিকান জার্নাল অফ হিউম্যান জেনেটিক্স, এটাও 1949 সাল তারা এস্টাবলিশ হওয়ার পর থেকেই তারা প্রতি মাসে এটা পাবলিশ করে যাচ্ছে, এবং প্রত্যেকটা প্রতি মাসেই তারা অনেকগুলো আর্টিকেল হিউম্যান জেনেটিক্স এর উপর পাবলিশ করছে প্রতি মাসেই। যার ফলে এই জার্নালটা হিউম্যান জেনেটিক্স এর বা মেডিকেল সায়েন্সের, মেডিকেল জেনেটিক্স এর অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করছে। এটা শুরু হয়েছে 1949 সালে। আর এই 1949 এর পর থেকে হিউম্যান জেনেটিক্সটা এটা ব্যাপকভাবে ডেভেলপ হওয়া শুরু হয়, কারণ টেক্সট বুক বের হয়ে গেছে, তারপরে এটা নিয়ে জার্নাল বের হয়ে গেছে, এবং ব্যাপকভাবে রিসার্চ শুরু হয় 1949 এর পর থেকে। যেমন 1953 সাল, 1953-তে আমরা অনেকে জানি যে ওয়াটসন এবং ক্রিক, এই দুইজন সায়েন্টিস্ট, তারা এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে ডিএনএ যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, সেটা তারা সমাধান করে দিয়েছেন। একজন ব্রিটিশ এবং একজন আমেরিকান বিজ্ঞানী, তারা ডিএনএ এর 3 ডাইমেনশনাল স্ট্রাকচার সলভ করেছে। তো একটা মলিকিউলের যখন 3 ডাইমেনশনাল স্ট্রাকচার সলভ করা হয়, তার মানে হচ্ছে যে এই ডিএনএ, এই মলিকিউলটা ভিতরের এবং বাইরের যে স্ট্রাকচার সেটা আমরা জানতে পারি। তো তারা বলেছেন যে এই ডিএনএটা হচ্ছে একটা হেলিক্যাল মলিকিউল বা স্পাইরাল মলিকিউল, যেটা পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এটা একদম স্ট্রেট না, এবং এটা ডাবল স্ট্র্যান্ডেড। এবং এই ডাবল স্ট্র্যান্ড মানে দুইটা স্ট্র্যান্ড, এবং দুইটা স্ট্র্যান্ড এমন ভাবে কানেক্টেড থাকে, এটাকে দেখে মনে হয় যে এটা একটা ল্যাডার, বা বাংলা আমরা মই বা সিঁড়ি বলি। ডিএনএটা দেখতে ওইরকম, এটা হেলিক্যাল মলিকিউল। 1949-এ ওয়াটসন এবং ক্রিক এটা প্রথম তারা এই স্ট্রাকচারটা আবিষ্কার করে। এখন ডিএনএ বলতে আসলে কি বোঝায়, এটার ডেফিনেশনটা কি? ডিএনএ এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা প্রথম আবিষ্কার হয় 1868-এ, অনেক আগে। 1868-এ প্রথম ডিএনএটা আবিষ্কার হয়, এবং এটা আবিষ্কার করেন একজন সুইডিশ বিজ্ঞানী, যার বয়স ছিল মাত্র 24। উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে যে একটা ব্লাড সেল থেকে, হোয়াইট ব্লাড সেল থেকে উনি নিউক্লিয়াসটা সেপারেট করেন, এবং নিউক্লিয়াস সেপারেট করে উনি কিছু সাবস্টেন্স ওখানে খুঁজে পান সেই সেলের নিউক্লিয়াসের মধ্যে, এবং ওইটা নিয়ে উনি বের করতে থাকেন যে সাবস্টেন্সটা কি। তো ওই সময় 1868-এ বিজ্ঞানীদের ধারণা ছিল যে প্রোটিন কি, কার্বোহাইড্রেট কি, লিপিড কি। তো এই মলিকুলগুলি সম্পর্কে তখন বিজ্ঞানীদের অনেক ভালো ধারণা ছিল।
আর এই এই যে সুইডিশ সায়েন্টিস্ট 24 ইয়ার্সে উনি যখন সাবস্টেন্সটা বের করলেন নিউক্লিয়াস থেকে, তখনও পর্যন্ত এটা কি জিনিস তার পক্ষে বলা সম্ভব হয়নি। এই জন্য উনি এটার নাম দিয়েছিলেন নিউক্লিন, কারণ যেহেতু নিউক্লিয়াস থেকে বের করা হয়েছে। এর পরবর্তীতে এটা নাম দেওয়া হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। এটার স্ট্রাকচারের উপর বেস করে এই নামটা দেওয়া হয়। তো ডিএনএ কে বলা হয় জেনেটিক ব্লুপ্রিন্ট বা ব্লুপ্রিন্ট অফ লাইফ। জেনেটিক ব্লুপ্রিন্ট বা ব্লুপ্রিন্ট অফ লাইফ, কারণ এই ডিএনএর মধ্যেই সমস্ত ইনফরমেশন বা ইনস্ট্রাকশন গুলো থাকে যে একটা অর্গানিজম কিভাবে গ্রো করবে, কিভাবে ডেভেলপ করবে, কিভাবে সার্ভাইভ করবে, কিভাবে রিপ্রোডিউস করবে। তো একটা অর্গানিজমের সবগুলো ক্যারেক্টার, তার গ্রোথ থেকে শুরু করে, তার সার্ভাইভ থেকে শুরু করে, তার রিপ্রোডাকশন, সবগুলো ইনফরমেশন বা ইনস্ট্রাকশন গুলো এই ডিএনএ এর মধ্যেই থাকে। এই জন্য এটাকে ব্লুপ্রিন্ট বলা হয়। আর এই এই যে বিশাল কাজগুলো, যে সব কাজগুলো যে ডিএনএ পরিচালনা করতেছে, এই কাজগুলো ডিএনএ করে তার প্রোটিনকে কন্ট্রোল করে। এই প্রোটিন সিনথেসিসকে কন্ট্রোল করে এই ডিএনএ। কারণ ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, এবং আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, এবং এই যে প্রোটিনগুলো তৈরি হয়, এই প্রোটিনগুলো তৈরি করাকে কন্ট্রোল করে ডিএনএ, এবং এই কন্ট্রোলের মাধ্যমেই যে পুরো সেলের সব কাজগুলোকে এই ডিএনএটা নিয়ন্ত্রণ করে, এবং কাজগুলো সরাসরি করে হচ্ছে প্রোটিন। এই জন্য প্রোটিনকে বলা হয় যে বেসিক ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এ সেল। এখন ডিএনএটা কিভাবে তৈরি হয় বা কি দিয়ে তৈরি, আমরা অনেকে জানি যে যারা এখন আছেন, এটা খুব বেসিক বায়োলজি। ডিএনএটা তৈরি হচ্ছে 4টা বেস দিয়ে, এ, টি, জি এবং সি। এই 4টা বেস দিয়ে ডিএনএ তৈরি। এগুলো হচ্ছে ছোট্ট কেমিক্যাল মলিকিউল, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এই 4টা মলিকিউল ডিএনএ এর মধ্যে বিভিন্ন ভাবে এটা বিন্যস্ত থাকে। তো যেই ডিএনএ এর মধ্যে এই বেসগুলো যেই অর্ডারে থাকে, যেভাবে সাজানো থাকে, এই সাজানোটাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্স। আর ডিএনএ এর মধ্যে যে যে সেগমেন্ট বা যে ফ্র্যাগমেন্ট গুলো যে জেনেটিক ইনফরমেশন গুলো ক্যারি করে, সেটাকে বলা হয় জিন। এটা জিন পড়ি না, এটা হচ্ছে জেনেটিক্স এর জিন, যেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ইনফরমেশন গুলো ক্যারি করে ডিএনএ সার্টেন সেগমেন্ট গুলো। তো এখন পর্যন্ত হিউম্যান সেলে প্রায় 20,000 জিনকে আইসোলেট করা হয়েছে, তাদেরকে ক্যারেক্টারাইজ করা হয়েছে, এবং এই জিনগুলি সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে। তার সংখ্যাটা হচ্ছে প্রায় 20,000 জিন বিজ্ঞানীরা এখন পর্যন্ত আইসোলেট করেছেন, এবং তাদের সমস্ত তথ্য আমাদেরকে দিয়েছেন। এই জিনগুলো যেগুলো জেনেটিক ইনফরমেশন ক্যারি করছে, সেটা প্যারেন্টের কাছ থেকে ইনহেরিটেড হয় অফস্প্রিং এ। এটা হচ্ছে ডিউরিং রিপ্রোডাকশন, যার ফলে যে অফস্প্রিং এর মধ্যে যে ডিএনএটা আসে, সেটা বাবা এবং মায়ের ডিএনএর সাথে আইডেন্টিক্যাল থাকে। ডিএনএ নিয়ে অনেকগুলো ইন্টারেস্টিং তথ্য আছে। আমি আজকে ক্লোনিং এর ডিসকাশনের জন্য এগুলো দরকার নাই, আমি শুধু একটা এক্সাম্পলই দিব। ছোট্ট একটা ম্যাথ ডিএনএ বিষয়ে, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে একটা সেলের ডিএনএ যদি এটাকে সোজা করা হয়, মাত্র একটা সেলের ডিএনএ, তাহলে সেটার লেন্থ হবে 6 ফিট বা 2 মিটার, একটা সেলের ডিএনএ। আর মানুষের শরীরে হোল হিউম্যান বডিতে মোটামুটি রাফলি 10 ট্রিলিয়ন সেল আছে। 10 ট্রিলিয়ন, তার মানে হচ্ছে 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়, সেরকম 10 ট্রিলিয়ন সেল আছে একটা হিউম্যান বডিতে, মোটামুটি একটু একটু কম বেশি হয়। তাহলে প্রত্যেক সেলের ডিএনএ কে যদি একত্রে করা হয়, তাহলে ডিএনএটা কত লম্বা হয়? 10 ট্রিলিয়ন টাইমস 6 ফিট ইকুয়াল টু হচ্ছে 60 ট্রিলিয়ন ফিট, তার ডিএনএটা দৈর্ঘ্য। আর যদি এটাকে মাইলে কনভার্ট করা হয়, তাহলে দাঁড়াচ্ছে 10 বিলিয়ন মাইল। তাহলে একজন মানুষের শরীরের ডিএনএ লেন্থ হচ্ছে 10 বিলিয়ন মাইল। আমাদের যে পৃথিবী আর যে সূর্য, এর দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে 93 মিলিয়ন মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 93 মিলিয়ন মাইল। তাহলে একজন মানুষের শরীরের ডিএনএ যে দৈর্ঘ্য, সেই ডিএনএটা
পৃথিবী এবং সূর্যকে 61 টাইমস প্রদক্ষিণ করতে পারবে। 61 টাইমস এটা রাউন্ড করতে পারবে জাস্ট একজন মানুষের ডিএনএ। তো ডিএনএটা কত বড় চিন্তা করে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল ক্ষমতা। আল্লাহর কৌশল বোঝা আমাদের পক্ষে সম্ভব না। এখন ডিএনএটা কোথায় থাকে? তা আমরা জানি যে ডিএনএটা সেলে থাকে। কিন্তু এত বড় ডিএনএ, এই ডিএনএটা কিন্তু পুরো সেল জুড়ে থাকে না। কারণ একটা সেলের মধ্যে অনেকগুলো অর্গানেল থাকে, যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলজি অ্যাপারেটাস, বিভিন্ন অর্গানেল থাকে, নিউক্লিয়াসে থাকে। আর ডিএনএ থাকে শুধুমাত্র নিউক্লিয়াসে, সব পুরো সেল জুড়ে থাকে না। যার ফলে এই ডিএনএটা অত্যন্ত খুব কম্প্যাক্ট ভাবে, খুব পেঁচিয়ে কয়েল ফর্মে থাকে, যেন এটাকে বলে সুপার কয়েল মলিকিউল। খুব 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 মানে একটা মবিলের মধ্যে যেভাবে সুতা পেঁচানো থাকে, ওইরকম খুব সূক্ষ্মভাবে পেঁচানো অবস্থায় এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএটা, যেহেতু এটা লম্বা অনেক বেশি। তো এই জন্য নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে এটাকে আমরা বলি যে নিউক্লিয়ার ডিএনএ। তো এটাকে আমরা ক্রোমোজোমাল ডিএনএ বলি। তার কারণ হচ্ছে যে ডিএনএর যে অর্গানাইজ ওয়েতে একটা স্ট্রাকচার ফর্ম করে থাকে নিউক্লিয়াসের মধ্যে, সেটাকে বলা হয় ক্রোমোজোমাল ডিএনএ। আরেকটা ইনফরমেশন আমি এখানে দিয়ে রাখছি যে সেলের মধ্যে শুধু নিউক্লিয়াসে ডিএনএ থাকে না, সেটা মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। তো যখন আমরা বলি যে হিউম্যান জিনোম, সেটা বলতে বোঝায় যে নিউক্লিয়ার ডিএনএ প্লাস মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সব কমপ্লিট ডিএনএ বলতে, কমপ্লিট ডিএনএ কে বোঝানো হয় যে হিউম্যান জিনোম, দ্য কমপ্লিট জিনোম। আমাদের শরীরে যে 10 ট্রিলিয়ন সেল আছে, যেটা আমি একটু আগে বললাম, এই প্রত্যেকটা সেলের মধ্যে যে ডিএনএ থাকে সবগুলো আইডেন্টিক্যাল, 100% সেম। প্রত্যেকটা সেলে একই ডিএনএ থাকে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের ডিএনএ এর সাথে আমাদের ডিএনএ এর সিমিলারিটি আছে 99.9%। প্রত্যেকের ডিএনএ, মাত্র 0.1% ডিফারেন্ট। এই যে মাত্র 0.1% ডিফারেন্ট, এই ছোট্ট একটা ডিফারেন্সের জন্য দেখা যায় যে একজন মানুষ আরেকজনের তার অ্যাপিয়ারেন্স, তার হেলথ, সবকিছু ডিফারেন্ট হয়, শুধুমাত্র এই 0.1% ডিফারেন্সের জন্য। তা আমি একটা ছোট এক্সাম্পল দিতে পারি যে এই 0.1% ডিফারেন্সটা আমাদের কতটুকু আমাদের হেলথ বা অ্যাপিয়ারেন্সে পরিবর্তন হয়। আমরা সবসময় বলি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রাইট? কিন্তু আমরা দেখতে পাই, আমাদের অভিজ্ঞতা আছে যে কিছু লোক আছে যে তারা সারা জীবন ধূমপান করে যাচ্ছে, এমনকি তারা র ম্যাটেরিয়ালও খেয়ে যাচ্ছে, যে তামাক, এরকম সরাসরি নিকোটিন খাচ্ছে, এবং 90 বছর 100 বছর পর্যন্ত তারা খেয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় তারা তারা ঠিক মতো এক্সারসাইজ করছে না, বা এরকম ভালো ফুডও খাচ্ছে না, জাঙ্ক ফুডও খাচ্ছে। গ্রামে দেখা যায় বহু লোক এরকম 90 বছর 100 বছর বেঁচে আছে, এই সিগারেট খেয়ে বেঁচে আছে। কিন্তু যদি এরকম স্মোক শহরে যারা করতেছে, বা অনেক লোক করছে, দেখা যায় তার স্ট্রোক বা বিভিন্ন কারণে বা ক্যান্সারে তারা মারা যাচ্ছে। তাহলে এই লোকগুলো কিভাবে 100 বছর বেঁচে থাকতেছে? যে এরকম সিগারেট খেতে, তার ডিএনএ এর মধ্যে এমন কিছু ইনফরমেশন আছে যে ওই কিছু টক্সিন যে টলারেট করার মতো অ্যাবিলিটি গ্রো করে ওই লোকদের মধ্যে। তো এই সমস্ত ইনফরমেশন গুলো সে 0.1% এর মধ্যেই থাকে। তার একটা এক্সাম্পল দেই। ছোটবেলায় অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে, যারা স্কুল থেকে বাসায় আসার পথে প্রচন্ড বৃষ্টি হলো, যে ভিজতে ভিজতে খুব খেলতে খেলতে আমরা বাসা চলে আসি। অনেক সময় দেখা যায় যে দুই বন্ধু একসাথে স্কুল থেকে বাসায় আসলো, স্কুল ছুটির পরে সবাই দুজনেই একই রকম বৃষ্টিতে একই রকম ভাবে তারা ভিজে বাসায় আসলো। পরের দিন দেখা গেল যে একজন বন্ধু স্কুলে যাচ্ছে, আর একজন বন্ধু যেতে পারেনি। তার কারণ হচ্ছে তার প্রচন্ড জ্বর, যায় অবস্থা। তো দুইজন তো একই সময় এবং একই পানিতে একইভাবে তারা ভিজলো, কিন্তু একজন পুরো ঠিক আছে এবং একজন খুব অসুস্থ হয়ে গেল। সেই তথ্যগুলো কিন্তু ডিএনএ এর মধ্যে আছে, এবং সেই তথ্যগুলো তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে সমর্থন করতেছে। এই জন্য এই ছোট্ট একটা ডিফারেন্সটাই একজন থেকে আরেকজনকে নানানভাবে ডিফার করে। এই 0.1% যে ডিএনএ ডিফারেন্সটা একজন থেকে আরেকজন, এই ডিফারেন্সটা অনেক ক্ষেত্রে আরো কমে যায়, 0.01% বা 0.001%, এমনকি 0.00001% হয়ে যায়, যদি
দুইটা লোক খুব ক্লোজলি রিলেটেড হয়। ক্লোজলি রিলেটেড মানে যদি তার টুইন বেবি হয়, তো টুইন বেবির মধ্যেও আবার দুইটা ভাগ আছে। একটা টুইন বেবি হচ্ছে যে দেখতে একেবারে একই রকম, যদি পাশাপাশি রাখা হয় বোঝা মুশকিল যে কার নাম কি। এটা হচ্ছে এক ধরনের টুইন টুইন বেবি। তারা হচ্ছে খুব বেশি আইডেন্টিক্যাল এবং তাদের ডিএনএ এর মধ্যে পার্থক্য আরো কম, যে 0.001% পার্থক্য রয়েছে। বা আরেক ধরনের টুইন বেবি আছে যে তারা একই সময় দুনিয়াতে আসছে, একই বয়স, কিন্তু তারা দেখতে দুই রকম। তাদের মধ্যে সিমিলারিটি হয়তো একটু আরেকটু কম থাকতে পারে। এটা জেনেটিক্স কি বা এটা কিভাবে হয়, এটা আজকের অবশ্য আমি আজকে বলবো না। তো 1953 সালে যখন ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করলেন ওয়াটসন এবং ক্রিক, যাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এই কাজের জন্য, এই স্ট্রাকচার আবিষ্কার করার পর থেকেই সায়েন্টিস্টরা তখন চিন্তা করলেন যে ডিএনএ কে রিড করার যে টেকনিক তারা বের করবেন। এটা অনেক সায়েন্টিস্ট চেষ্টা করতে লাগলেন যে ডিএনএ সিকোয়েন্স বা এটা কিভাবে রিড করা যায়। কারণ বাই দিস টাইম অনেক পেশেন্ট পাওয়া গেছে যাদের ডিজিজ গুলো এই ডিএনএ সাথে জড়িত, জেনেটিক অ্যাবনর্মালিটি, তাদের ডিএনএ এর মধ্যে কিছু পরিবর্তন আছে এবং যার কারণে কিছু ডিজিজ হচ্ছে যেগুলোকে জেনেটিক ডিজিজ বলা হয়। কিন্তু তারা যেহেতু ডিএনএ রিড করার কোনো টেকনিক আবিষ্কার হয় নাই, তো অনেকে চেষ্টা করছেন যে এটা রিড করার যদি পদ্ধতি আবিষ্কার করা যায় তাহলে ওই রোগগুলোকে শনাক্ত করা সম্ভব হবে, কারণগুলো বের করা যাবে যে স্পেসিফিক্যালি ডিএনএ কোন জায়গাতে এই পরিবর্তনগুলো হচ্ছে। আর যদি কারণটা বের করা যায় তাহলে এটার চিকিৎসা করাটাও সুবিধা, একটা পদ্ধতি বের করা যাবে, যেমন জিন থেরাপি টেকনোলজির মাধ্যমে, যেটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। 1953 সাল থেকে সায়েন্টিস্টরা চেষ্টা করছিলেন যে একটা রিড করার পদ্ধতি বের করার জন্য, এবং এটার আসলে সফলতা আসে 1977-এ। সেঙ্গার নামক একজন সায়েন্টিস্ট, উনি ডিএনএ রিড করার টেকনোলজি প্রথম আবিষ্কার করেন এবং উনি এতটাই পপুলার যে এখনো আমরা তার মেথডই ব্যবহার করি। আমরা যখন ডিএনএ সিকোয়েন্স করি আমরা বলি যে হ্যাঁ আমি সিকোয়েন্স করে নিয়ে আসছি সেঙ্গার ডিএনএ সিকোয়েন্সিং টেকনোলজির মাধ্যমে। তো প্রথমে যে সিকোয়েন্স টেকনোলজি ছিল, অবভিয়াসলি এখনকার যে টেকনোলজি তার চেয়ে এখনকার যে ডিএনএ সিকোয়েন্স করার টেকনোলজি, এটা অনেক মোর অ্যাডভান্স, মোর অটোমেটেড তখনকার চাইতে। ডে বাই ডে সবসময় এটা টেকনিকের অনেক ইমপ্রুভ ভার্সন বের হয়। যেহেতু 1977-এ ডিএনএ সিকোয়েন্স করার যে টেকনোলজি আবিষ্কার হয়েছে, এরপর থেকে সায়েন্টিস্টদের টার্গেট হলো, যেহেতু আমরা জানি যে একটা মেথড আছে, আমরা চাইলে ডিএনএ রিড করতে পারবো, তাহলে আমরা কেন পুরো হিউম্যান জিনোমটাই সিকোয়েন্স করব না। পুরো হিউম্যান জিনোমটা, যেটা আমি বলেছি যে প্রায় 10 বিলিয়ন মাইল লম্বা ডিএনএটা, তো এটা সিকোয়েন্স করার সায়েন্টিস্ট চিন্তা ভাবনা করলেন এরপর থেকে, 1977 পর থেকে। চিন্তা করতে করতে তারা 1990 এনে এটা কনফার্ম করলেন যে তখন থেকে তারা এই প্রজেক্টটা শুরু করবে। তো বিশ্বের অনেকগুলো সায়েন্টিস্ট তারা একসাথে হয়ে তারা প্ল্যান করলেন যে এটা এই প্রজেক্টটা তারা কমপ্লিট করবেন, যে ফুল হিউম্যান জিনোম তারা সিকোয়েন্সটা করবেন। এটা একটা বিশাল প্রজেক্ট, এত বড় প্রজেক্ট যে এত বড় ডিএনএ, এটা সিকোয়েন্স করা খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। তো তারা যে টেকনিকটা বের করলেন সেটা হচ্ছে ডিএনএটাকে অনেকগুলো টুকরা করা হয়েছে, ছোট ছোট টুকরা করা হয়েছে এবং টুকরাগুলোকে বিভিন্ন সায়েন্টিস্টকে দেওয়া হয়েছে এবং তারা সিকোয়েন্স গুলো করে তারপর একটা কোর জায়গাতে তারা জমা রাখলেন এবং পরবর্তীতে এগুলো জোড়া দিয়ে দিয়ে একটা পদ্ধতির মাধ্যমে পুরো হিউম্যান জিনোমটাকে সিকোয়েন্স করা হলো। এইটা ছিল একটা ইনিশিয়ালি তাদের সায়েন্টিস্ট ধারণা ছিল যে এটা 15 বছর সময়ের মধ্যে এটা করে ফেলবেন। এটা ছিল একটা মাল্টি বিলিয়ন ডলার প্রজেক্ট, অনেক এক্সপেন্সিভ একটা প্রজেক্ট। ফরচুনেটলি 2004 সালে এই প্রজেক্টের কাজ শেষ হয়, পুরো হিউম্যান জিনোম সিকোয়েন্সটা কমপ্লিট হয়েছে 2004-এ। তো অলমোস্ট 99% হিউম্যান জিনোমটা সিকোয়েন্স করা হয়ে গেছে। ইন্টারেস্টিংলি the accuracy rate হচ্ছে 99.9%। এত এত পারফেক্ট অ্যাকুরেট ভাবে অলমোস্ট 100% সায়েন্টিস্টরা হোল জিনোম সিকোয়েন্স করতে তারা সক্ষম হয়েছে। তাহলে এটা লাভটা কি? আমরা হিউম্যান জিনোম যে সিকোয়েন্স করলাম, এত বিশাল প্রজেক্ট, এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ, এত শত শত সায়েন্টিস্টের ইনভলভমেন্ট, এত সময় ধরে করা হলো, এটা লাভটা কি? এটার লাভ তো আমরা তখন থেকে পাওয়া শুরু করছি, আমরা আজীবন পেয়ে যাব। তার কারণটা হচ্ছে যে
মানুষের বহু ডিজিজ আছে যেটা জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে। এখানে ডিএনএ যে বেস থাকার কথা সেটা থাকে না, অ্যাবনর্মাল বেস গুলো থাকে। তো সেগুলো বের করার একটা সুযোগ তৈরি হয়েছে। তারপর যে ফরেনসিক মেডিসিন বা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সেটা হেল্প করবে ডেফিনেটলি। তারপর হচ্ছে যে ডায়াগনোসিস অফ ডিজিজ, ট্রিটমেন্ট অফ ডিজিজ, তারপর যে বিভিন্ন জেনেটিক অ্যাবনর্মালিটি কে তার কোনো ডিজিজের সাথে করা, কম্পেয়ার করা, তারপর সেটা রিস্ক অ্যাসেসমেন্ট কি। নর্মালি একটা ডিএনএ তে যে সিকোয়েন্স থাকার কথা, যদি অন্য কারোর মধ্যে এই সিকোয়েন্সটা পরিবর্তন থাকে, তাহলে ওই যে পরিবর্তনটুকু সেটা কি মিউটেশন না অন্য কিছু। তার মানে ওই পরিবর্তনের কারণে কি সেই ব্যক্তির কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। মোট কথা হলো এটাকে এক কাইন্ড অফ ডায়াগনোসিস বা একটা রিস্ক অ্যাসেসমেন্ট, যে তার কতটুকু প্রবাবিলিটি আছে। তো এটা খুবই কাজে দিবে। এখন আমরা জানি যে নর্মাল হিউম্যান জিনোম সিকোয়েন্সটা কিরকম। এখন অন্য কোনো লোকের যদি সিকোয়েন্সটা ডিফারেন্ট হয়, তখন অবভিয়াসলি একটা সন্দেহ হতে পারে যে সেই অ্যাবনর্মালিটির কারণে তার কোনো ডিজিজ হবে কি হবে না। এটা একটা বিশাল ফ্যাক্টর। তো এখন সেটা অনেক ইজি হয়ে গেছে এটা সিকোয়েন্সটা কমপ্লিট হওয়ার পরপরই। আমরা ক্লোনিং নিয়ে ডিসকাশন শুরু করার আগে আরো দুই একটা বিষয় আমাদের ডিসকাস করা দরকার, বিশেষ করে ডিএনএ, ক্রোমোজোম, এগুলো। তা না হলে বুঝতে একটু অসুবিধা হবে। তা আমরা জানি যে আমাদের হিউম্যান সেলে 23 জোড়া বা 23 পেয়ার্স অফ ক্রোমোজোম, আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে। তার মানে 46টা ক্রোমোজোম আছে। এই 23 জোড়া ক্রোমোজোমের যে প্রথম 22 জোড়া ক্রোমোজোম, সেটাকে আমরা বলি যে অটোজোম, প্রথম 22 জোড়া। আর শেষের যে এক জোড়া ক্রোমোজোম, সেটাকে আমরা বলি যে সেক্স ক্রোমোজোম, এক জোড়া ক্রোমোজোম। তার কারণটা হচ্ছে ওই শেষের 23 নম্বর যে জোড়া, যে ক্রোমোজোমটা, এটা দ্বারাই নির্ধারিত হয় কেউ ছেলে হবে না মেয়ে হবে। যেমন ফিমেলের ক্ষেত্রে 23rd পেয়ার ক্রোমোজোমটা হয় দুইটাই এক্স 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 হয়, আর মেলের ক্ষেত্রে হয় একটা এক্স এবং একটা ওয়াই। মানুষের যে সেলে, যে হিউম্যান সেলে 1 পেয়ার অফ ক্রোমোজোম থাকে বা দুইটা ডিএনএ থাকে। তো কেন দুইটা ডিএনএ থাকে? তার কারণ হচ্ছে যে একটা ডিএনএ আসে বাবা থেকে এবং আরেকটা ডিএনএ আসে মা থেকে। এজন্য আমাদের সোমাটিক সেলে এক জোড়া ডিএনএ থাকে। তো সোমাটিক সেলটা হচ্ছে যে, যেটাকে আমরা বাংলায় বলি দেহকোষ, মানে যে সেলগুলো রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে না। আর যে সেলগুলো রিপ্রোডাকশন পার্টিসিপেট করে তাদেরকে আমরা বলি জার্ম সেল। জার্ম সেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টেকনিক করে দিয়েছেন, যে জার্ম সেলগুলো থাকবে একটা করে ডিএনএ, আর সোমাটিক সেলে থাকবে দুইটা ডিএনএ। কেন একটা ডিএনএ থাকবে জার্ম সেলে? তার কারণটা হচ্ছে যে দুইটা জার্ম সেল যখন কম্বাইন করে তখনই কিন্তু জাইগোটটা ফর্ম হয়। দুইটা জার্ম সেল মানে হচ্ছে ফিমেলের এগ এবং মেলের স্পার্ম। এই দুইটা হচ্ছে দুইটা মেল এবং ফিমেল জার্ম সেল। যখন আমরা দুইটাকে কম্বাইন করব, তখন এক জোড়া ক্রোমোজোম তৈরি হবে। এই এক জোড়া ক্রোমোজোমটাই আলটিমেটলি যে বেবিটা হবে তার মধ্যে সমস্ত সেলের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখন যদি কোনো অনেকে প্রশ্ন করতে পারে যে, বা অনেকে করে যে, আমাদের 22 জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়া করে জিনোম আছে বা ডিএনএ আছে, কিন্তু জার্ম সেলে ডিএনএ আছে মাত্র একটা। যদি দুইটা থাকতো তাহলে অসুবিধা কি হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জার্ম সেলের মধ্যে একটা ডিএনএ দিলেন আর সোমাটিক সেলে দুইটা করে ডিএনএ? সেটার সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম যে, ফিমেল এগে যদি দুইটা ডিএনএ থাকতো এবং মেল স্পার্মে যদি দুইটা ডিএনএ থাকতো, যখন কম্বাইন করা হবে তখন ডিএনএ হবে 4টা। তার মানে সেলের মধ্যে 4টা ডিএনএ তখন থাকবে। সেটা ওকে, সেল হয়তো সেটা টলারেট করতে পারবে, দুইটার জায়গায় 4টা ডিএনএ। কিন্তু তাদের পরবর্তী জেনারেশনে কি হবে? 4 4 8টা ডিএনএ থাকবে সেলের মধ্যে। তার পরবর্তী জেনারেশনে কি হবে? 8টা ডিএনএ আসবে মা থেকে, 8টা ডিএনএ আসবে বাবা থেকে। তাহলে ডিএনএ হবে 16টা। এইভাবে ডিএনএ বাড়তে থাকবে। এবং যখন ডিএনএ সংখ্যা এভাবে বাড়তে থাকবে, তখন কিন্তু সেলের পক্ষে সম্ভব না এতগুলো ডিএনএ কে রাখার জন্য।
তাহলে আলটিমেটলি কিন্তু মানুষ কয়েক জেনারেশন পরেই মানুষের বিলুপ্তি ঘটতো, মানুষই থাকতে পারতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জার্ম সেলের মধ্যে টেকনিক্যালি একটা করে ডিএনএ দিয়েছেন, আর সোমাটিক সেলগুলোতে ডিএনএ দিয়েছেন 2টা করে। এই জিনিসগুলো একটু বোঝা ভালো, যাতে আমরা ক্লোনিংটা একটু ভালোভাবে বুঝতে পারি। এখন আমরা একটু সংক্ষেপে আলোচনা করি যে হিউম্যান রিপ্রোডাকশন প্রসেসটা কিভাবে হয়, মানে বংশবৃদ্ধিটা কিভাবে হয় নর্মাল প্রসেসে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, ন্যাচারালি যেটা হয়, সেটার প্রসেসটা কি। সেটার সেটার প্রসেসটা হচ্ছে যে ফিমেলের ওভারিতে থাকে যেটা ওসাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ইমম্যাচিউর এগ, আমরা সহজ ভাষা আমরা এগ বলতে পারি। ফিমেলের ক্ষেত্রে এগ যেটা ফিমেল ওভারিতে থাকে, ওসাইট ফর্মে থাকে বা ইমম্যাচিউর এগ হিসেবে থাকে, এবং একটা সার্টেন টাইমে এই ওসাইটটা এটা ম্যাচিউর এগে কনভার্ট হয়। প্রতি মাসে একবার করে হয়। এই একটা যেটা অ্যাক্টিভ এগে কনভার্ট হয়ে যায়। যখন এই ম্যাচিউর এগটা স্পার্ম সেলের সাথে যখন কম্বাইন করবে, বা তখন এই এগ সেলটা ফার্টিলাইজ হয়ে যাবে স্পার্ম দিয়ে। যখন এই ফার্টিলাইজ হয়ে যায়, তখন এগ সেলের মধ্যে 2টা ডিএনএ চলে আসে। এই ফার্টিলাইজ এগটাকে আমরা বলি জাইগোট। আর এই জাইগোটটা তখন একটা সেল থেকে হবে 2টা থেকে 4টা থেকে 8টা, এইভাবে জাইগোটের সেলগুলো বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমব্রায়ো ডেভেলপ হয়। এই এমব্রায়োটাই একটা সার্টেন টাইম পরে কমপ্লিট বেবিতে কনভার্ট হয় এবং তারপর দুনিয়াতে আসে। এই যে হিউম্যান রিপ্রোডাকশন প্রসেস, যেটাকে বলা হয় হেরিডিটি বা ইনহেরিটেন্স অথবা বায়োলজিক্যাল ইনহেরিটেন্স, এটা কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1400 বছর আগেই কিন্তু বলেছেন। কোরআন শরীফের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে যে এরকম একটা সেল থেকে একটা জাইগোট ফর্ম হবে, এবং জাইগোট থেকে পরবর্তীতে এমব্রায়ো ফর্ম হবে, এবং সেই এমব্রায়োর ভিতরে সোল বা রূহ দেওয়া হবে। তো আমরা জানি যে এই রূহটা দেওয়া হয় ফার্টিলাইজেশন থেকে শুরু করে এমব্রায়োর 120 ডেজ, অলমোস্ট 4 মাস পরেই তখন সোল বা রূহটা এমব্রায়োর মধ্যে দেওয়া হয়। আর রুহটাকে আমরা সাধারণত সোল বলে থাকি। যখন রুহটা আমাদের বডি থেকে বের করে নেওয়া হয়, তখন কিন্তু ডেড বডি, মানুষ মরে যায়। যখন সাকারাতাল মউতের সময় যখন ডেথ এঞ্জেলরা আসে রুহটা নিয়ে যায়, তখন কিন্তু আর তখন কিন্তু জীবিত থাকে না, মানুষ মারা যায়। আর এমব্রায়োতে এই রুহটা দেওয়া হচ্ছে এটা ডেভেলপ করার 4 মাসের মাথায় মোটামুটি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা হচ্ছে মোটামুটি হিউম্যান রিপ্রোডাকশন প্রসেস বা বংশবৃদ্ধি, যেটা নরমালি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, একটা সিস্টেম করে রেখেছেন। এটা নরমাল প্রসেস। এখন প্রশ্ন হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং চিন্তার বিষয়, যে হিউম্যান ক্লোনিং। আমি সরাসরি হিউম্যান ক্লোনিং এ চলে যাচ্ছি, যেহেতু ক্লোনিং কিন্তু অনেক ধরনের ক্লোনিং আছে, প্লান্ট ক্লোনিং আছে, তারপর হচ্ছে বিভিন্ন অর্গানিজম ক্লোনিং গুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জি, সব বিষয়ে ক্লোনিং আছে। আর ছোট ছোট অ্যানিমেলের ক্ষেত্রেও ক্লোনিং করা হয়, ক্লোনিং হচ্ছে। কিন্তু সবচেয়ে চিন্তার যেটা বিষয়, মানুষ খুবই কনসার্ন, সেটা হচ্ছে হিউম্যান ক্লোনিং। এই হিউম্যান ক্লোনিং এর কনসেপ্টটা এটা প্রথম আসে 1996 প্রথম এই কনসেপ্টটা আসে, যখন একদল বিজ্ঞানী, যারা স্কটল্যান্ডের একদল বিজ্ঞানী, তারা প্রথম একটা ম্যামাল ক্লোন করলেন, যার নাম হচ্ছে ডলি। এটা একটা ছিল ভেড়া বা শিপ। তারা প্রথম শিপ ক্লোন করলেন, এবং এই শিপটা ক্লোন করলেন নেচারের অনেকটা এগেইনস্টে। ন্যাচারালি যেটা হয় যে 2টা গ্যামেট মানে এগ এবং স্পার্ম যে কম্বিনেশনের মাধ্যমে হয়, সেটা সেই পদ্ধতিতে হয় নাই, সেই পদ্ধতি না, সেটা ছিল ডিফারেন্ট পদ্ধতি। এবং সেই পদ্ধতিতে হচ্ছে যে একটা শিপের, একটা ভেড়ার তার মেমারি সেল থেকে তার অ্যাডাল্ট কোষ নেওয়া হলো, যেটা সোমাটিক সেল, যেটাকে আমরা বলি, নট জার্ম সেল, সোমাটিক সেল থেকে তার ডিএনএ কালেক্ট করা হলো। আর আরেকটা ভেড়া থেকে নেওয়া হলো
সেই বেড়ার এগ, যেটা যেটাকে আমরা ম্যাচিউর এগ বলি। তো সে এগের মধ্যে একটা ডিএনএ থাকে, আর অন্য বেড়া থেকে যে সেল থেকে যে ডিএনএ নেওয়া হলো সেখানে থাকে দুইটা ডিএনএ। কারণ তাদেরকে কম্বাইন করা হয়। এখন যদি কম্বাইন করা হয় তাহলে কিন্তু ডিএনএ হবে 3টা, কিন্তু ন্যাচারালি আমাদের সোমাটিক সেলে ডিএনএ থাকবে 1 জোড়া বা 2টা। তখন স্কটল্যান্ডের যে বিজ্ঞানীরা তাদের যে যে সফলতা এখানে সেটা হচ্ছে যে তারা এমন একটা টেকনিক বের করলেন, যে টেকনিকের মাধ্যমে তারা এক থেকে ওই একটা ডিএনএ কে সরিয়ে ফেললেন। তারা খুব সফলভাবে একটা ডিএনএ কে সরিয়ে ফেললেন, তার ফলে একটা হয়ে গেল এন নিউক্লিয়েটেড এগ। তার মানে তার মধ্যে কোনো ডিএনএ নাই, যে নিউক্লিয়াসে সরাই ফেললো। আর সেই সেই এনডিকুইটেড যে এগ সেটার সাথে ফার্টিলাইজ করা হলো একটা সোমাটিক সেল যেখানে 2টা ডিএনএ আছে। যখন কম্বাইন হলো তখন এই জাইগোটটাকে তারা গ্রো করা শুরু করলো, এবং এক পর্যায়ে সেই জাইগোটটা 1টা থেকে 2টা 2টা থেকে 4টা এরকম করে সেটা এমব্রায়ো ফর্ম করলো। তারা সাকসেসফুলি এমব্রায়োটাকে তখন তারা একটা সারোগেট শিপের মধ্যে, বা সারোগেট শিপ মানে ফিমেল শিপের ইউটেরাসের মধ্যে তারা এটা ট্রান্সপ্লান্ট করলো। যে এমব্রায়োটা অ্যাক্টিভ এমব্রায়ো, যেটা কন্টিনিউয়াসলি গ্রো করছে, সেলগুলো ডেভেলপ হচ্ছে, যেটা নর্মাল হওয়ার কথা সেটা তারা বাইরে টেস্ট টিউবে তারা কনফার্ম করলো যে এই এমব্রায়ো গুলো অ্যাক্টিভলি কাজ করতেছে, ডিভাইড করতেছে। তার মানে এগুলো যদি ইউটেরাসের রাইট ওয়েতে রাখা যায় তাহলে এখান থেকে সেই এমব্রায়ো থেকে একটা কমপ্লিট অ্যানিমেল ডেভেলপ হবে। এবং তারা খুব সাকসেসফুলি একটা শিপ জন্ম দিতে পেরেছিলেন, যে ডিএনএটা যে শিপটা পৃথিবীর প্রথম ক্লোনড ম্যামাল, যেটা হিউম্যান যে অ্যাডাল্ট কোষ থেকে বা দেহ কোষ থেকে বা সোমাটিক সেল থেকে তৈরি করা হয়েছে। তো যার ফলে যে শিপটা জন্ম নিয়েছে সেই শিপটার যে ডিএনএ যে শিপ থেকে নেওয়া হয়েছে সেই 2টা ডিএনএ এক্স্যাক্টলি সিমিলার। এটি হচ্ছে এই ক্লোনিং এর সবচেয়ে বড় সফলতা। তো এখন একটা বিশাল প্রশ্ন দেখা দিল 96-এ, যখন এটা একটা অ্যানিমেল ক্লোন সফলভাবে করা হলো, বিজ্ঞানীরা করলেন, তখন টেকনিকটা মানুষের হাতে চলে আসলো। এই টেকনিকটা ব্যবহার করে তখন হিউম্যানকে ক্লোন করা সম্ভব, অসম্ভব কিছু না। এই যে ডলি যে বেড়াটাকে ক্লোন করা হলো, এটা যে এমব্রায়ো গুলো ডেভেলপ হলো, ফার্টিলাইজেশন হলো, বিজ্ঞানীদেরকে প্রায় 400 বার করতে হয়েছে। 400 বার করার পরে তারা সফল হয়েছে। তার মানে টেকনিকটা খুবই স্ট্রং টেকনিক তারা ডেভেলপ করতে পেরেছে 400 টাইমস চেষ্টা করার পর। এবং যেটা ইউটেরাসে যখন এটাকে দেওয়া হলো এমব্রায়োটাকে, সে হোল প্রসেসটাও তাদেরকে করতে হয়েছে প্রায় 227 টাইমস, তারপর তারা সফল হয়েছে। তার মানে সায়েন্টিস্টদের হাতে অ্যাকচুয়ালি ফুল টেকনিকটা তখন চলে আসছে। তখন থেকেই তারা চিন্তা করলেন যে এখন আমরা হিউম্যানকে ক্লোন করব। এটা খুব জোরে সোরে শুরু হয়ে গেল। তখন 2 বছর পর 98-এ প্রথম হিউম্যান ক্লোনিং এর কাজে হাত দেওয়া হয়। সেই সময় যেটা করা হলো যে একটা হাইব্রিড ক্লোন করার চেষ্টা করা হচ্ছে যে আদৌ হয় কিনা। যে টার্গেট হচ্ছে যে অ্যাটলিস্ট এই হিউম্যান ক্লোনিংটা কাজ করে কিনা সেটা দেখার জন্য 98-এর প্রথম সফলভাবে করা হলো। সেটা হচ্ছে যে একজন হিউম্যানের সম্ভবত তার লেগ থেকে, তার পা থেকে সেল নেওয়া হলো, আর গরুর এগ নেওয়া হলো। গরুর এগ থেকে সেই ডিএনএ বের করে সেই হিউম্যান ডিএনএ দিয়ে তার এগকে ফার্টিলাইজ করা হলো। এটা একটা হাইব্রিড করা হলো, যে হিউম্যান এবং কাউয়ের যে কম্বিনেশন করে যেই জাইগোটটা তৈরি হলো। পরবর্তীতে তারা দেখলেন যে সেই জাইগোটটা কিন্তু তারা মাল্টিপ্লাই করছে নর্মাল ওয়েতে, একদম যেভাবে সেল মাল্টিপ্লাই হয় করে এমব্রায়ো ডেভেলপ হয়, সেটা ডেভেলপ হচ্ছে। এখন এই যে একটা হাইব্রিড এমব্রায়ো, এটাকে যদি কোনো ইউটেরাসে দেওয়া যায়, যদি গরুর ইউটেরাস হোক বা হিউম্যান ইউটেরাস হোক, তাহলে একটা অ্যানিমেল তৈরি হবে, এবং সেই অ্যানিমেলটা মানুষের মতোই হওয়া উচিত, কারণ ডিএনএ এর মধ্যে সমস্ত ইনফরমেশন গুলো থাকে, সেই ডিএনএ দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু কি না কি তৈরি হয়, এটা অনেক এথিক্যাল ইস্যু আছে। সায়েন্টিস্টরা যে কাজ করলেন যে এটা
12 দিন পর্যন্ত এমব্রিও ডেভেলপ করার পরে তারপর তারা সেই এমব্রিওকে হত্যা করলেন বা মেরে ফেললেন। আমি আর এগুননি। কিন্তু তারা যে সফলতাটুকু পেয়েছেন সেটা হচ্ছে যে হিউম্যান ক্লোন করা সম্ভব। এটা অসম্ভব কিছু না। তারপরেই সারা বিশ্ব একটু নড়েচড়ে বসলো যে এটা করা যাবে না। এটা অনেক ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। সেই কারণে তারা এটা যাতে না করা হয় তার বিরুদ্ধে বিভিন্ন দেশ বিভিন্ন রকমের আইন তৈরি করলেন। যেমন আমেরিকা থেকে তখন ছিলেন প্রেসিডেন্ট ক্লিনটন ছিলেন। উনি বললেন যে কোন ফেডারেল গ্রান্ট ব্যবহার করা যাবে না এই হিউম্যান ক্লোনিং এর কাজে। তারপরে ইউরোপের অনেকগুলো দেশ একত্রে বসে প্রায় 19টা-20টা দেশ একত্রে বসে তারা ডিক্লেয়ার দিল যে এই ক্লোনিং এর কোনো কাজই করা যাবে না। পুরোপুরি বন্ধ। হিউম্যান ক্লোনিং এর উপর কোনো কাজ করা যাবে না। তারা চিন্তা করলেন যে এটা সোসাইটিতে অনেক রকমের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। মানুষ এটাকে ব্যবসা হিসেবে নিতে পারে যে টেকনিকটা যখন সহজ হয়ে যাবে তখন দেখা যাবে যে কিছু দুর্বৃত্ত লোক তারা এটাকে ব্যবহার করে তারা হিউম্যান তৈরি করে পরবর্তী তারা অর্গান বিক্রি করবে বা বিভিন্নভাবে এটাকে তারা ব্যবসা হিসেবে তারা করতে পারে। নানা রকমের প্রবলেম তৈরি হতে পারে। যার ফলে যে রাষ্ট্রগুলোতে যারা জেনেটিক্সে খুব অ্যাডভান্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যারা খুবই অ্যাডভান্স কান্ট্রি, তারা ডিসিশন নিলেন যে এই হিউম্যান ক্লোনিং এর কাজ করা যাবে না, বন্ধ। আমেরিকাতে পুরোপুরি বন্ধ না হলো বলা হলো যে কোনো ফেডারেল গ্রান্ট এই কাজে ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কোরআন এবং হাদিসের আলোকে আমরা এটা কিভাবে এই হিউম্যান ক্লোনটাকে ব্যাখ্যা করব। তো একটা প্রশ্ন মানুষের মধ্যে সব সময় চলে আসে, একটা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৈরি করেছেন বা মানুষ তৈরি করেছেন, আবার সেই মানুষই আল্লাহ তাআলা ক্রিয়েশনটাকে নিয়ে আবার মানুষ তৈরি করছে ক্লোনিং এর মাধ্যমে। তাহলে কি মানুষের ক্ষমতাটা গডের কাছাকাছি চলে যাচ্ছে, সমতুল্য হয়ে যাচ্ছে? বা যদি অন্যভাবে আমরা বলি যে having the human being become like a god, something like this, এই ধরনের একটা প্রশ্ন অনেকদিন ধরেই মানুষ করতেছে যে ক্লোনিং করাটা ঠিক হবে কিনা, বা অনেক সময় এরকমও প্রশ্ন করছে যে যারা নন মুসলিম, যে কোরআনটাই ট্রু কিনা, যে যেখানে গড মানুষ তৈরি করতেছে, এখন মানুষই মানুষ তৈরি করতে পারে, তাহলে এটা কতটুকু ট্রু আমাদের রিলিজিয়নটা বা কোরআনটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরআন শরীফের মধ্যে উনি একাধিকবার একাধিক সূরাতে এই বিষয়ে কিন্তু উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেমন সূরা তুরে এটা চ্যাপ্টার 52, এটা ভার্স হচ্ছে 35। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্লিয়ারলি, প্রশ্ন করেছেন মানুষকে যে ক্যান ইউ ক্রিয়েট সামথিং ফ্রম নাথিং? আমরা কি, কোন বিজ্ঞানী কি নাথিং থেকে সামথিং তৈরি করতে পারবে কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটা করেছেন। এর স্বাভাবিক উত্তর ইম্পসিবল, এটা না। এটা কোনো সায়েন্টিস্টের পক্ষে সম্ভব না যে নাথিং থেকে সামথিং তৈরি করবে। এটা একমাত্র করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে আমরা বলি যে খালাক বা ক্রিয়েটর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র ক্রিয়েটর যিনি নাথিং থেকে উনি সামথিং তৈরি করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য অন্য একটা সূরাতেও উনি বলেছেন যে এটা সূরা হজে চ্যাপ্টার নাম্বার 22, এটা ভার্স 73। উনি যে প্রশ্নটা উনি করেছিলেন যে ক্যান ইউ ক্রিয়েট সামথিং ফ্রম নাথিং, উনি নিজে এটা উত্তর দিয়েছেন যে পৃথিবীর যত মানুষ আছে সবাই মিলেও যদি চেষ্টা করে, আল্লাহর ক্রিয়েশন ছাড়া যে সবাই মিলে যদি চেষ্টা করে যে একটা সামান্য একটা নগণ্য একটা প্রাণী, যেটা অর্গানিজম, মাছি তৈরি করতে পারবে কিনা, উনি পারবে না। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন যে এটা তৈরি করা সম্ভব না, অতএব স্টপ। এটা মানুষের ক্ষমতার আর বাইরে। তাহলে যে হিউম্যান ক্লোনিংটা আমরা করতেছি, তো সেটা করা কি ঠিক হবে কি হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোরআন শরীফে কোথাও লেখেন নাই যে এটা ক্লোনিংটা পারমিসিবল কি পারমিসিবল না, বা মানুষ
বা হিউম্যানের সেই ক্যাপাবিলিটি আছে কিনা যে হিউম্যানকে ক্লোন করা বা করা যাবে কি যাবে না, এটা আসলে কোরআন শরীফের কোথাও কোথাও তিনি উল্লেখ করেন নাই। কিন্তু উনি বলেছেন যে মানুষের পক্ষে সেটা সম্ভব না যে আমার মতো আমার যে অ্যাবিলিটি বা ক্ষমতা সেটা মানুষ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এতই বেশি যে উনি যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, উনি শুধু বলেন যে হও, এবং সেটা হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। যেমন এই এই পুরো দুনিয়াটা যে বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি তৈরি করেছেন মাত্র 2 দিনে। উনি তৈরি করার আদেশ দিলেন 2 দিনে হয়ে গেল। তারপর যে আমাদের যে 7 টা বেহেশত আছে, 7 হেভেন আমরা বলি, সেই 7 টা হেভেন তৈরি হয়েছে মাত্র 7 দিনে। তাহলে যদি আমাদের যে সায়েন্টিস্টদের যে মানুষের যে ক্ষমতা আছে, যে পৃথিবী সৃষ্টির পর থেকে একদম মানে রোজ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত সায়েন্টিস্ট পৃথিবীতে আসবে, তারা যত আবিষ্কার করবে, যে সবগুলো কম্বাইন করা হয় এবং আল্লাহর ক্ষমতার সাথে যদি এটা যদি কম্পেয়ার করা হয়, তাহলে যে সমুদ্রের মধ্যে যত পানি আছে তার 1 ফোঁটা পানির সমানও হবে না। তাহলে আমাদের ক্ষমতা কত ছোট, কত কত নেগলিজিবল, অলমোস্ট জিরোর কাছাকাছি। অতএব এটা প্রশ্নই উঠে না যে যে মানুষের ক্ষমতা যে আল্লাহর সমতুল্য হয়ে যাচ্ছে কিনা। এই যে প্রশ্নটা অনেকেই অনেক সময় করে থাকে যে মানুষ ক্লোন করে মানুষ তৈরি করতেছে, তার মানে সেটা আল্লাহর কাছাকাছি চলে যাচ্ছে কিনা। অতএব এটা নিয়ে কোনো প্রশ্নই নাই। তবে যারা যারা স্কলার আছেন, ইসলামিক স্কলার, সেই যুগ যুগ ধরে বা এখনকার যারা স্কলার আছেন, তারা এই হিউম্যান ক্লোনিং এর এগেইনস্টে, কিন্তু অন্যান্য ক্লোনিং যেগুলো, যেটা প্লান্ট ক্লোনিং, সেগুলোর ক্ষেত্রে তারা পারমিশন দিয়েছেন, সেগুলো করা যাবে। কারণ মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের হেলথের জন্য, মেডিকেল সায়েন্সের জন্য, মেডিকেল জেনেটিক্স এর জন্য সেই ক্লোনিং গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রয়োজন আছে। এখন যদি সেই ক্লোনিং গুলো আমরা বাদ দিই, আমাদের পক্ষে তো বেঁচে থাকাটাও অসম্ভব। আমাদের হয়তো না খেয়ে মরে যেতে হবে। যেমন কয়েকটা এক্সাম্পল দিই। আমরা যখন শপিং করি বা কাঁচা বাজারে যাই, গ্রোসারি করি, অনেক আপনার মডিফাইড প্রোডাক্ট গুলো পাই, যেগুলো ক্লোনিং প্রোডাক্ট, যেগুলো পৃথিবীতে একসময় ছিল না। সেগুলো ক্লোন করে করে তৈরি করা হয়েছে। এক সময় যে পেঁয়াজ ছিল আমাদের দেশে, ছোট ছোট পেঁয়াজ, আমি যখন দেশের বাইরে প্রথম আসি দেখলাম বিশাল সাইজের পেঁয়াজ। এগুলো তো পৃথিবীতে ছিল না, এগুলো ক্লোন করে বড় করা হয়েছে। তারপর বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় যে ওই সমুদ্রের পানি বা স্যালাইনিটির কারণে অনেক জমিতে ধান চাষাবাদ করা যায় না, জমিগুলো খালি পড়ে থাকে। কারণ হচ্ছে যে ওই জোয়ারের সময় যে সমুদ্রের পানিগুলো আসে, তো আসলে যে ধানগুলো সার্ভাইভ করতে পারে না, ধান গাছগুলো পারে না, বিকজ তখন তো লবণাক্ততা এত বেশি থাকে। কিন্তু শত শত প্রজাতির গাছ আছে যারা এই লবণাক্ত পানি তারা সহ্য করতে পারে, বরঞ্চ ওই লবণাক্ত পানি পেলে তারা বরঞ্চ আরো খুব তাজা হয়ে গ্রো করে। এবং লবণাক্ত পানিতে দিন রাত 24 ঘন্টায় ডুবে থাকে, তাও তারা বেঁচে থাকে। তখন সায়েন্টিস্টরা যে কাজটা করলেন যে সেই গাছগুলোর ডিএনএ তারা ক্যারেক্টারাইজ করে তারা বের করলেন যে কোন ডিএনএ কোন অংশটা এই গাছগুলোকে এই স্যালাইন থেকে বাঁচার সুবিধা করে দেয়। তখন ওই ফ্র্যাগমেন্টটা, তখন ধানের ফ্র্যাগমেন্টের মধ্যে যখন ক্লোন করলো, তখন দেখা গেল যে ওই নতুন যে ধানের বীজ তৈরি হলো, সেই বীজগুলো থেকে যে গাছ তৈরি হচ্ছে সেগুলো আবার স্যালাইন পানিতে গ্রো করতে পারে, এমনকি পানির নিচে তলায় গেলেও সেগুলো গ্রো করতে পারে। যার ফলে দেখা যাচ্ছে যে পৃথিবীতে যে এখন ওই সমস্ত জমিতে লক্ষ লক্ষ একর জমিতে এখন ধান চাষ হচ্ছে, যে খাদ্য সমস্যা মিটতেছে। অনেক সবজি আছে যেগুলো খুব দ্রুত ফল দিচ্ছে, যে অনেক চিকেন আছে বা যেগুলো আমরা খাই, যেগুলো জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট ক্লোন করে তৈরি করা হয়েছে। তা এগুলোর ব্যাপারে যে ইসলামিক স্কলার তারা পারমিশন দিয়েছেন, কোরআন হাদিসের আলোকে তারা দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আদেশেই আমাদের মানে ক্ষতির জন্য না, সবকিছু আমাদের ভালোর জন্য উনি করে থাকেন, বলে থাকেন। তবে হিউম্যান ক্লোনিং এর ক্ষেত্রে সবাই বা বেশিরভাগ যারা স্কলার তারা নিষেধ করেছেন যে এটা করা যাবে না।
এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা না যে আমরা আল্লাহ সমকক্ষ হইতে বিষয় সেটা না, কিন্তু এটা অন্য প্রবলেমের কারণে তারা দিচ্ছে না, কারণ এটা একটা মানে সামাজিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। কারণ ওইটা চর্চা করতে থাকলে একসময় দেখা যাবে যে আসল যে হিউম্যান সেটা খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। উদ্ভট সব হিউম্যান হয়তো তৈরি হচ্ছে। যেমন আমরা এখন যে ব্রয়লার মুরগি দেখি, আমরা দেশি মুরগি খুঁজে পাই না, হয়তো একসময় দেশি মুরগির চেহারা আমরা ভুলে যাবো। তো এরকম হয়তো একদিনে হবে না, বাই টাইম এরকম হবে। তো এই সমস্ত কারণ যে সোশ্যাল প্রবলেমের কারণে তারা এটাকে নিষেধ করেছেন যে এটা হিউম্যান ক্লোনিংটা করা যাবে না। তবে আরেকটা পক্ষ আছেন, তারা বলছেন যে এটা একটা সার্টেন, যদি এটা মেডিকেল সায়েন্সে কাজে আসে, মানুষের হেলথের জন্য কাজে আসে, তাহলে এটা করা যাবে। একটা গ্রুপ তারা বলেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্সে যখন এমব্রায়োটা ডেভেলপ হয়, যদি সেই ক্লোনিং এর মাধ্যমে একজনের ডিএনএ নিয়ে তার হাত পা বা শরীরের যে কোনো একটা অঙ্গ থেকে বা বোন থেকে ডিএনএটা নিয়ে যদি ফার্টিলাইজ করা হয়, ফার্টিলাইজ করার পর যদি এমব্রায়োটা ডেভেলপ করা হয়, সেই এমব্রায়ো থেকে যদি তার এমব্রায়োনিক স্টেম সেলটাকে সেপারেট করা হয়, তাহলে এখানে দোষের কিছু নাই। মানে ওই এমব্রায়োটাকে ইউটেরাসে প্রতিস্থাপন করা যাবে না যে মানুষ তৈরি করার জন্য, তবে ওখান থেকে সেলটা নেওয়া যাবে, এমব্রায়োনিক যেটা স্টেম সেল সেটাকে সেপারেট করা যাবে। তার কারণটা হচ্ছে স্টেম সেলটা হচ্ছে বিল্ডিং ব্লক অফ দ্য এন্টায়ার হিউম্যান বডি। এমব্রায়োনিক স্টেম সেলটা হচ্ছে বিল্ডিং ব্লক। তার মানে এই সেল থেকে হিউম্যানের শরীরের যে বিভিন্ন যে ইম্পর্টেন্ট ভাইটাল অর্গান গুলো, সেই অর্গান গুলো তৈরি হয় স্টেম সেল গুলো দিয়ে। যদি কারো কিডনি না থাকে এবং তার সেল থেকে যদি এমব্রায়োনিক সেল ডেভেলপ করে যদি কিডনি যদি তৈরি করা সম্ভব হয়, তাহলে তাকে সেই কিডনিটা দেওয়া যাবে। এবং সেই কিডনিটা যেহেতু তার নিজের ডিএনএ থেকে তৈরি, তাহলে সেটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এখনকার সময় দেখা যায় যে কিডনি রিপ্লেস করা হচ্ছে একজন ডোনরের কাছ থেকে, কিন্তু সেটা রিপ্লেস করার পর অনেক টেস্ট করার পর দেখা যায় যে এটা বডি অ্যাকসেপ্ট করতেছে না, কারণ বডি বুঝতেছে যে এটা কোনো ফরেন পার্টিকেল, অতএব তাকে বের করে দিতে হবে। নানান রকম রিয়াকশন হয়। যদি নিজের ডিএনএ থেকে তৈরি করা সব ইনফরমেশন গুলো তো তার বডির তো ডিএনএ, কারণ সব সেলে তো একই ডিএনএ থাকতেছে। তাহলে ওই এমব্রায়োনিক স্টেম সেল থেকে যদি অর্গান তৈরি করা যায় এবং অর্গানটা যদি প্রতিস্থাপন করা হয়, ট্রান্সপ্লান্ট করা হয়, তাহলে তো দোষের কিছু নাই। ওই পর্যন্ত করার পারমিশনটা এখন সব পক্ষই দিয়ে যাচ্ছেন যে এটা এতটুকু করা যাবে, যে মানুষের কল্যাণের জন্য যতটুকু সম্ভব সেটা করা যাবে। কিন্তু একটা ফান করার জন্য আমি একটা মানুষ তৈরি করলাম দেখানোর জন্য যে আমি ক্লোন করতে পারি, ওইটা করা যাবে না। আর আরেকটা হচ্ছে যে মানুষের কল্যাণ তো নানান ভাবে করা যায়। একটা হচ্ছে মেডিকেল সায়েন্স, আরেকটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য। রিসেন্টলি গত সপ্তাহে আমি একটা নিউজে দেখলাম যে হার্ভার্ড মেডিকেল স্কুলের কিছু সায়েন্টিস্ট তারা প্ল্যান করতেছেন যে তারা ম্যামথ নামের একটা অ্যানিমেলকে তারা ক্লোন করবে। তো এই অ্যানিমেলটা আজ থেকে প্রায় 4000 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, পৃথিবীতে নাই। 400 ইয়ার্স এগো এটা চলে গেছে। তবে এটা কঙ্কাল পাওয়া গেছে কয়েক জায়গাতে, এটা কঙ্কালটা পাওয়া গেছে এবং সেই কঙ্কাল থেকে সেই একদল বিজ্ঞানী তারা ডিএনএ বের করলেন। ডিএনএ বের করে তারা এটাকে এখন প্ল্যান করতেছেন যে এটাকে ফার্টিলাইজ করানো হবে। তো এটা প্রসেসটা ছিল অত্যন্ত কঠিন, আমি ডিটেলসে যাব না। আর একটু সংখ্যায় বলে রাখতেছি যে যেহেতু এটা কঙ্কাল থেকে ডিএনএ বের করা হয়েছে 4000 বছর পুরনো, সেই ডিএনএ গুলো ছিল টুকরো টুকরো ডিএনএ। তো তারা আবার সেই ডিএনএ গুলোকে হাতির ডিএনএ সাথে তারা কম্পেয়ার করে এটাকে একটা পূর্ণাঙ্গ ডিএনএ তে কনভার্ট করলেন। ম্যামথ যে অ্যানিমেলটা সেটা আসলে হাতি গোত্রের একটা অ্যানিমেল। হাতির এখন তো অনেকগুলো প্রজাতি আছে, হোয়াইট এনিমেল এলিফ্যান্ট বা ব্রাউন এলিফ্যান্ট, ব্ল্যাক এলিফ্যান্ট, তারপর একসময় ম্যামথ ছিল। তো এরকম সায়েন্টিস্ট এরকম 23টা প্রজাতির হাতির ডিএনএ এর সাথে ম্যামথের ডিএনএ কে তার হোমোলজি করে তারা কনফার্ম করলেন যে এটা ম্যামথের ডিএনএ হবে। এখন তারা প্ল্যান করতেছেন যেটাকে ইমিডিয়েটলি একটা এক্সেল এর মধ্যে ঢুকানো হবে, কম্বাইন করা হবে। হোপফুলি যে অ্যানিমেলটা আসবে আলটিমেটলি, তো
তো সেটা ম্যামথ নামে একটা নতুন একটা প্রাণী যেটা 4000 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। এখন এই প্রাণীগুলো এই যে হাজার হাজার প্রাণী যুগ যুগ ধরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই পৃথিবীতে ইকোসিস্টেমে একটা ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। এবং এই সমস্যার কারণে যে আমাদের এই 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 মানে মানুষের অস্তিত্ব কতদিন টিকে থাকবে, এটা খুবই বিশাল একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এই প্রশ্নটা দাঁড়ানো হয়েছে বলে এখন সায়েন্টিস্টরা যুক্তি দেখাচ্ছেন যে মঙ্গল গ্রহ, চাঁদ বা অন্য কোনো গ্রহে যদি যদি বাসস্থান করা যায়, তাহলে আমরা অনেক সেফে থাকতে পারবো। কারণ পৃথিবী কখন ধ্বংস হয়ে যাবে ওই জন্য, আমাদের পরিবেশ যেভাবে ধ্বংস হচ্ছে সেটা সেটা হয়তো পৃথিবী বেশি দিন হয়তো টিকে থাকবে না। যেমন একজন ফিজিসিস্ট হকিংস, স্টিভেন হকিংস, উনি ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবী অস্তিত্ব আর থাকবে মাত্র 1000 বছর, এর বেশি না। সেটা হচ্ছে উনি বিজ্ঞানী মানুষ, উনি বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করে উনি তথ্য দিচ্ছেন 1000 বছর। 1000 বছর তো খুব বেশি। আমরা যদি এই ক্লোনিং এর মাধ্যমে যে বিভিন্ন বিলুপ্ত প্রাণীগুলোকে তাদের যে বন থেকে ডিএনএ নিয়ে যদি আবার তৈরি করা যায়, ইকোসিস্টেম যদি আবার ফিরিয়ে আনা যায়, হয়তো পৃথিবীর আয়ু আরো অনেক বেড়ে যাবে, মানুষের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে না, মানুষ আরো অনেকদিন টিকে থাকতে পারবে। তা আমার মনে হয় এই ক্লোনিং নিয়ে আরো অনেক তথ্য দেওয়া হয়। আমার মনে হয় অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। আমি মনে আজকে খুব সম্ভবত আমি এখানে স্টপ করতে পারি, আর বেশি দূর আগাবো না। তো ঠিক আছে, যদি কারো কোনো কিছু অ্যাড করতে চান বা কোনো কোশ্চেন থাকে, আমরা হয়তো এখন আলোচনায় যেতে পারি ইনশাল্লাহ।